আমরা এই কথাটা আগেই বলেছি যে শারদোৎসব নাটকটা রবীন্দ্রনাথ মূলত লিখেছিলেন তার শান্তিনিকেতনের যে ব্রহ্মচর্যাশ্রম, তার যে শিক্ষার্থী যারা, তাদের যে বালক, সেই বালকদের নিয়ে অভিনয়ের জন্য। এবং এটা খুব কম সময়ের মধ্যে শারদোৎসব উপলক্ষে রচিত হয়েছিল। রবীন্দ্রনাথের জীবনীকার প্রশান্ত কুমার পাল, দুজন জীবনীকারের কথা আমি বলেছি আগেও, প্রশান্ত কুমার পাল আর তার যে রবি জীবনী গ্রন্থ, আর প্রভাত কুমার মুখোপাধ্যায়, সেটা রবীন্দ্র জীবনী। এর মধ্যে প্রশান্ত কুমার পাল তার রবি জীবনী গ্রন্থে লিখেছেন, কোট, ক্ষিতিমোহন জানিয়েছেন রবীন্দ্রনাথ একটানা 18 ঘন্টা লিখে নাটকটি সমাপ্ত করেন। প্রশান্ত কুমার ক্ষিতিমোহনের সূত্রে এই তথ্যটা উদ্ধৃত করলেন যে একটানা 18 ঘন্টা নাকি এই নাটকটা লিখে রবীন্দ্রনাথ শেষ করেছিলেন। ফলে একটা তাড়াতাড়ি লিখে অভিনয় করার একটা তাগিদ তার মধ্যে ছিল। আর যেহেতু বালকদের নিয়ে এই নাটকটা, মানে তাদের একটা নির্দিষ্ট বয়স আছে শিক্ষার্থী স্কুলের, তাই তারা খুব জটিল তত্ত্ব ইত্যাদি বুঝবে না, বা তাদের বোঝানোটাও উচিত নয়। তাহলে এই দুটো কারণে আমরা দেখলাম এই নাটকটার মধ্যে তত্ত্ব ভাবনা ততটা উপরে উঠে এলো না, ভেতরে রইল। কিন্তু যখন ঋণশোধ নাটকটা লিখলেন, সেখানে নাটকের নামের মধ্যেই এই ঋণশোধ প্রসঙ্গ এনে, অর্থাৎ নাটকের যে তাত্ত্বিক জায়গাটা, সেইটাকে নামকরণের মধ্যে নিয়ে এসে অনেক বেশি সেইটার উপর গুরুত্বটা আরোপ করবেন। অথচ যখন শারদোৎসব লিখলেন, সে নাটক মূলত একই, কিছু কিছু জায়গায় বদলাচ্ছে, কিন্তু একই। কিন্তু নামকরণের ক্ষেত্রেও দেখা গেল যে দুটোর রূপটা একটু বদলাচ্ছে। সেখানে উৎসবের প্রাধান্য শারদোৎসবের ক্ষেত্রে, অথচ ঋণশোধের ক্ষেত্রে কিন্তু ওই তাত্ত্বিক জায়গাটাই নামে উঠে। ঋণশোধে ক্ষেত্রে আর ওই ছোটদের নিয়ে অভিনয়টাই একমাত্র তাৎক্ষণিক লক্ষ্য হয়ে দাঁড়ালো না। অর্থাৎ তাহলে যখন তিনি শারদোৎসব লিখছিলেন, তখনই তার মধ্যে একটা হয়তো অতৃপ্তি কাজ করে থাকবে, যে তিনি যে জায়গাটা বলতে পারতেন বা বলতে চাইছিলেন, সেই জায়গাটা পুরোটা বলে উঠতে পারছিলেন না। তার কিছু প্রতিবন্ধকতা সে সময় ছিল, কারণ বাচ্চাদের নিয়ে অভিনয়, কারণ খুব তাড়াতাড়ি লিখতে হচ্ছে, নির্দিষ্ট সময় সেটা অভিনয় করতে হবে নির্দিষ্ট দিনে। তাই শারদোৎসবের থেকেও ঋণ শোধে এই তত্ত্বটা অনেক বেশি নাটকের ওপরেই আমরা দেখতে পাই, কিন্তু শারদোৎসবেও আছে। শারদোৎসবে আমাদের খুঁজে বার করতে হয়। এই যে খুঁজে বার করার পরিশ্রমটা, এইটা শারদোৎসব পাঠের ক্ষেত্রে আমাদের করতে হবে। রবীন্দ্রনাথ যে শান্তিনিকেতন পত্রে শারদোৎসবের যে ব্যাখ্যাটা লিখেছিলেন, সেইখানে লিখছেন, কোট, শারদোৎসবের মূল অর্থটি এই ঋণ শোধের সৌন্দর্য। অর্থাৎ শারদোৎসবের সৌন্দর্যটি কোথায় লুকিয়ে আছে? না এই ঋণ শোধের মধ্যেই। আর শারদোৎসব হলো যেন এই ঋণ শোধের উদযাপন। ঋণ শোধ এই শব্দটা শুনলে আমাদের কি মনে হয়? প্রথমে কেউ কারো থেকে একটা ধার করেছে, সেই ধারটা শোধ করতে হবে, ঋণ করেছে সেই ঋণটা শোধ করতে হবে, এই তো সাধারণ। এই নাটকের মধ্যে এই ঋণ শোধের প্রসঙ্গটা তাহলে কিভাবে এসছে? প্রথমত আমরা নাটকটার শুরুতেই দেখতে পাই উপনন্দ এসে তার গুরুর ঋণটা স্বীকার করে যাচ্ছে লক্ষেশ্বরের কাছে, কারণ তার গুরু বীণাচার্য সূরসেন আগের দিন মারা গেছে, এবং যেহেতু তার গুরু এই অনাথ উপনন্দকে, আশ্রয়হীন উপনন্দকে একদিন আশ্রয় দিয়েছিলেন, কিন্তু আশ্রয় দেননি, তাকে পড়াশোনা শিখিয়েছেন,
বিদ্যা শিক্ষা দিয়ে স্বাবলম্বী করে তুলেছেন, মানে তিনি সে যেন নিজে উপার্জন করে নিজেই নিজের ভরণ পোষণ নিজে করতে পারে, এই রকম শিক্ষা তাকে দিয়েছেন। সেই শূরসেনের মৃত্যুর পর তারও একটা দায়িত্ব বর্তায় যে শূরসেনের প্রতি তার কোনো একটা কিছু করতে হবে। সে যেহেতু লক্ষেশ্বরের কাছে ঋণী ছিলেন, তাই উপনন্দ শূরসেনের উত্তরাধিকারী হিসেবে, উত্তরসূরি হিসেবে সেভাবে তার গুরুর ঋণটা শোধ করবে। কারণ শূরসেন শুধু লক্ষেশ্বরের কাছে ঋণী নয়, উপনন্দও কিন্তু ঋণী শূরসেনের কাছে। তাহলে যে ঋণটা উপনন্দ শোধ করতে চেয়েছে সেটা লক্ষেশ্বরের কাছে শোধ করার মধ্য দিয়ে আসলে তার গুরুর ঋণটাই সে শোধ করতে চেয়েছে। সে ঋণী, এটা যেন একটা চক্র, সে ঋণী মানে উপনন্দ ঋণী শূরসেনের কাছে, শূরসেন ঋণী লক্ষেশ্বরের কাছে, অথচ মাঝখান থেকে শূরসেন মারা যাচ্ছেন। তাহলে ওই লক্ষেশ্বরের কাছে ঋণ শোধের মধ্য দিয়েই যেন সেও কিছুটা ঋণ শোধ করতে পারবে তার গুরুর কাছে, তার গুরুর উপযুক্ত শিষ্য উত্তরাধিকারী হয়ে উঠতে পারবে। উত্তরাধিকারী হয়ে ওঠা মানে সবসময় যে সন্তান হতে হবে এমন নয়, রক্তের সম্পর্ক থাকতে হবে তা নয়, অনেক সময় আদর্শের উত্তরাধিকারী হয়। উপনন্দ তার গুরুর এই আদর্শের উত্তরাধিকারী হয়ে উঠতে চেয়েছে এবং এক্ষেত্রে তাকে দাম দিতেই হবে। এই লক্ষেশ্বরের কাছে ঋণ শোধের মধ্য দিয়ে সে আসলে সেই দামটা দিতে চেয়েছে, এবং এটা কিন্তু খুব সহজে হবে না। কারণ শারদোৎসবের শরৎকালের যে ছুটি, সেই ছুটির মধ্যে সে একা কাজ করে গেছে। তার বয়সী প্রায় অন্যান্য ছেলেরা যখন শারদোৎসব করছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, খেলছে, গান করছে, সে কিন্তু সেই পুঁথি নিয়ে পুঁথি লিখতে বসে গেছে। অর্থাৎ যখন চারিদিকে ছুটি, সবাই কাজ করছে, আমিও কাজ করছি, এটা একটা রকম বিষয়। এটা হয়তো ততটা কঠিন নয়, কারণ চারপাশই আমাকে আরো বেশি করে কাজ করতে উৎসাহিত করছে। কিন্তু যখন চারপাশ আমাকে কাজ করতে, মানে আমার বিপরীত ধর্মী কাজ করছে, মানে আমি কাজ করছি, বাকিরা ছুটি উদযাপন করছে, এটা হলে তো আমার কাজ করাটা আরো বেশি কঠিন হয়ে পড়ে। উপনন্দ সেই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যেও তার কাজের মধ্যে মগ্ন থেকেছে, অথচ তার এমন একটা বয়স, সে কিন্তু এতটা সিরিয়াস ভাবনা চিন্তা করে এই কাজটা করবে, এটা তার প্রতি যেন মানে এক্সপেক্টেডও নয়, মানে সে এটা না করলেই বোধহয় ঠিকঠাক হতো। বরঞ্চ উপনন্দকে যেন আমরা কিছুটা চিনতেই পারি না, সে বোধহয় তার বয়সের থেকে একটু বেশি পরিণত, ম্যাচিওর। বরঞ্চ সেই সময় উপনন্দকে অনেক বেশি তার বয়সী মনে হয়, যখন সে লক্ষেশ্বরকে, লক্ষেশ্বর সন্ন্যাসী আর তাকে অপমান করার সময় সে যখন বলেছে ওই রংবাটা নোড়া দিয়ে তোমার মুখ ঘুরিয়ে দেবো, ফলে এই এই যে হট করে তার মাথা গরম হয়ে গেল, এই উপনন্দকে অনেক বেশি তার বয়সী মনে হয়। একটা বয়স সন্ধিকালীন ছেলে যেভাবে হট করেই মাথা গরম করে ফেলতে পারে, এটা অনেক বেশি স্বাভাবিক মনে হয়। কিন্তু হয়তো উপনন্দ জীবন্ত ৮-৫ জন ছেলের মতো নয়, সে তার জীবনের অভিজ্ঞতাতেই এই যে ম্যাচিউরিটি, এটা অর্জন করেছে। এবার এই নাটকের একটা জায়গাতে আমরা দেখি ছদ্মবেশী মহারাজ বিজয়াদিত্য, মানে সন্ন্যাসী, তার দীর্ঘদিনের একটা জিজ্ঞাসার উত্তর পেয়েছে, খুঁজে পেয়েছে।
ঠাকুরদাকে ডেকে তিনি বলছেন, আমি অনেকদিন ভেবেছি জগৎ এমন আশ্চর্য সুন্দর কেন, কিছুই ভেবে পাইনি। আজ স্পষ্ট প্রত্যক্ষ দেখতে পাচ্ছি জগৎ আনন্দের ঋণ শোধ করছে। বড় সহজে করছে না, নিজের সমস্ত শক্তি দিয়ে, সমস্ত ত্যাগ করে করছে। সেই জন্যই ধানের ক্ষেত এমন সবুজ ঐশ্বর্যে ভরে উঠেছে। বেতসিনীর নির্মল জল এমন কানায় কানায় পরিপূর্ণ, কোথাও সাধনার এতটুকু বিশ্রাম নেই। সেই জন্যেই এত সৌন্দর্য। অর্থাৎ সন্ন্যাসী অনেকদিন ধরে একটা জিনিস, তার মনে একটা জিজ্ঞাসা ছিল। জিজ্ঞাসাটা কি? জগৎ এত সুন্দর কেন? চারিদিকে তাকাচ্ছি, সমস্ত কিছুর মধ্যে এই সৌন্দর্য কেন? এই যে ফসল ভরা মাঠ, বেদশিনীর জল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠা, এগুলো সমস্ত কিছুর মধ্যে তো একটা সৌন্দর্য রয়েছে। আমি দীর্ঘদিন ধরে এই প্রশ্নটা আমার মধ্যে ছিল, মানে সন্ন্যাসীর মধ্যে ছিল, যে কেন এত সুন্দর। এর উত্তর, এই প্রশ্ন মনেই তৈরি হয়, মনই তার উত্তর দেয়। কিন্তু মন, সন্ন্যাসীর মন, এর কোনো প্রকৃত উত্তর এতদিন দিতে পারেনি। কিন্তু আজ সন্ন্যাসী ঠাকুরটাকে ডেকে বললেন যে এর একটা স্পষ্ট প্রত্যক্ষ উদাহরণ চোখের সামনে দেখে তিনি বুঝতে পেরেছেন জগৎ কেন এত সুন্দর। এটা কে, কাকে দেখে বুঝতে পেরেছেন? না উপনন্দকে দেখে। অর্থাৎ উপনন্দ চারিদিকের এই যে ছুটির ডাক, এই নাটকটাকে রবীন্দ্রনাথ নিজেই রানু অধিকারীকে লেখা একটা চিঠিতে ছুটির নাটক বলেছে। সে প্রসঙ্গে আমরা পরে আলোচনা করব। তাহলে চারিদিকে যে ছুটির ডাক, এই ছুটির ডাককে উপেক্ষা করে সবাই যে উপনন্দ যে কাজ করছে, মানে সে কষ্ট স্বীকার করে কাজ করছে। কাজটা কিসের জন্য? না তার ঋণ শোধের জন্য। তাহলে এরকম একটা কাঁচা বয়সের ছেলে, সন্ন্যাসীর কথায়, যখন এইরকম একটা কষ্ট স্বীকার করছে, এইটার মধ্যে যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা দেখে সন্ন্যাসী মুগ্ধ হয়েছে। এবং তখন সে তার ওই যে পূর্বের জিজ্ঞাস্য, তার সঙ্গে এই উপনন্দের পরিশ্রম, এই দুটোকে মিলিয়ে দিয়েছে। মিলিয়ে দিয়ে সে উত্তর খোঁজার চেষ্টা করেছে। অর্থাৎ প্রকৃতি একদিনে সুন্দর হয়ে ওঠে না, এর গভীরে রয়েছে একটা দীর্ঘ সাধনা। দীর্ঘদিন ধরে বেতসিনীকে কানায় কানায় পূর্ণ হয়ে উঠতে হয়। এমনি একজন কৃষককে যেভাবে মাঠ ভরিয়ে তুলতে গেলে দীর্ঘদিন ধরে পরিশ্রম করতে হয়, ঝড়ে জলে ভিজে। অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য, তার ভেতরেই প্রকৃতির মধ্যে একটা সাধনাও আছে, যে সাধনা আসলে দুঃখ স্বীকার করে, ধৈর্য ধরে, দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করার, নিজেকে গড়ে তোলার একটা সাধনা। উপনন্দ কিন্তু এই হয়ে ওঠার, গড়ে তোলার সাধনা করে চলেছে। উপনন্দ ঋণ শোধ করতে পারলে কি পাবে? সে বিশাল লক্ষেশ্বরের থেকে প্রশংসা পাবে, তো বিশাল কিছু কি পাবে সে মনে করেছে? বা কি সম্ভব? সে খুব বেশি হলে নিজের মধ্যে একটা তৃপ্তি পাবে। এই তৃপ্তিটা তাকে তার মনের মধ্যেই কিছুটা মানে সন্তুষ্টি দেবে যে সে তার গুরুর প্রকৃত উত্তরাধিকারী হয়ে উঠতে পেরেছে, কিছু অন্তত তার জন্য করতে পেরেছে। এটা যে ভালো লাগাটা তার মনের মধ্যে দেবে, সেইটাই সে পেতে চেয়েছে। এইটা কোনো অকৃতজ্ঞ, কৃতঘ্ন মানুষ চাইতো না। অর্থাৎ উপনন্দকে এই বিশেষণগুলোই বিশেষায়িত করা যায় না। সে অকৃতজ্ঞ নয়,
সে কৃতঘ্ন নয়। এটাও তো একটা চরিত্র গঠন, একটা হয়ে ওঠা। উপনন্দ এই হয়ে উঠতে চেয়েছে। এই তাহলে এই যে ঋণ শোধের সৌন্দর্য প্রকৃতির মধ্যেও চলছে, এই জিজ্ঞাসাটা সন্ন্যাসীর সামনে সমাধান করে দিয়েছে উপনন্দ। সে নিজে করেনি, কিন্তু সে নিজে হয়তো জানেও না, বোঝেও না, কারণ তার তো বোঝার বয়সও নয় সবসময়। অথচ তাকে দেখেই সন্ন্যাসী এটা বুঝতে পারল, তার আচরণ দেখে, তার সাধনা দেখে। এবং সন্ন্যাসী কাকে ডেকে বলছে না ঠাকুর দাদাকে ডেকে বলছে, তিনিও কিন্তু বয়সে ছোট নন। ফলে তত্ত্বটা একটু বড়দের জন্যই বোধহয়, ছোটদের জন্য নয়। কিন্তু ছোটদের আচরণের মধ্য দিয়েই সেই তত্ত্বটা পরিস্ফুট হচ্ছে। সন্ন্যাসী আবার বলছেন, তো যেখানে আলস্য, যেখানে কৃপণতা, যেখানেই ঋণ শোধে ঢিলে পড়ে যাচ্ছে, সেইখানেই সমস্ত কুশ্রী, সমস্তই অব্যবস্থা। আর যেখানে এই এই কাজগুলো হবে না, যেখানে আমরা কার্পণ্য করব, যেখানে আমরা ফাঁকিবাজি করব, সেখানে ঋণ শোধ হবে না, দাঁড়িপাল্লা সমানে সমানে চলবে না, সেখানে দেয়া আর নেয়া মিলবে না, সেইখানেই কুশ্রী, সেইখানেই এই যে ভারসাম্য সেটা বিঘ্নিত হবে। এবং যখন এই ভারসাম্য বজায় থাকবে, সমান সমান হবে, তখনই একটা সৌন্দর্য ফুটে উঠবে। অর্থাৎ সৌন্দর্যের মূলে যে ভারসাম্য রয়েছে, যেমন ধরো খুব সাধারণ হিসেবে কেউ যদি মাথায় 3-4টে টিপ পড়ে, টিপ পড়লে সুন্দর লাগে যদি একটা সাধারণ সূত্র হয়, কেউ যদি 3-4টে টিপ পড়ে নেয়, সেটা কি সৌন্দর্য হবে? হবে না। কিংবা ধরো, এর কারণটা কি? এর মধ্যে একটা পরিমিতির অভাব রয়েছে। কটা পড়তে হবে এইটা যদি কেউ না জানে, অর্থাৎ এই পরিমিতি বা এই সামঞ্জস্য এটা যদি বজায় না থাকে, সেখানেই সৌন্দর্যটা ভেঙে পড়ে। ঠিক এই পরিমিতিটা দেয়া নেয়ার মধ্যেও চলতে পারে। সন্ন্যাসী ঠাকুরদাকে স্পষ্টতই বলেন, লক্ষ্মী যখন মানবের মর্তলোকে আসেন তখন দুঃখিনী হয়েই আসেন। তার সেই সাধনার তপস্বিনী বেশেই ভগবান মুগ্ধ হয়ে আছেন। শত দুঃখের দলে তার সোনার পদ্ম সংসারে ফুটে উঠেছে, সে খবরটি আজই উপনন্দের কাছ থেকেই পেয়েছি। অর্থাৎ লক্ষ্মীর যে দুঃখিনী বেশ, লক্ষ্মীর ব্রত কথা ইত্যাদি পড়লে দেখবে সেখানেও লক্ষ্মী এই দুঃখিনী বেশেই আসেন প্রথমে। অর্থাৎ এই দুঃখের মধ্য দিয়েই আসলে স্ত্রী সৌন্দর্যের কাছে পৌঁছানো যায়। দুঃখকে বাদ দিলে হবে না। উপনন্দ যদি এই দুঃখটাকে স্বীকার না করে নিত, তাহলে সে সৌন্দর্য ঠিকঠাক ফুটে বেরোতে পারতো না তার মধ্যে, বা সন্ন্যাসীকে আকর্ষণ করতে পারতো না, আকৃষ্ট করতে পারতো না। এই দুঃখকে স্বীকার করে নিয়েই সাধনা। যখন সবাই সিনেমা দেখতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, তখন কেউ মন দিয়ে পড়াশোনা করেছে? যায়নি, ওই ভোগগুলো থেকে নিজেকে সরিয়েছে। অথচ যেদিন ফলাফল বেরোলো, সেই দিন সিনেমা দেখা লোকেরা হয়তো যা পেলো তার থেকে যে সেদিন ওই দুঃখটা করেছে সিনেমাটা বাদ দিয়ে, সেদিন সে প্রকৃত তার আনন্দটা পেলো আর কি, যেটা পাওয়া যায়। ঠিক সেভাবেই দুঃখকে স্বীকার করার মধ্য দিয়ে আনন্দের সাধনা হবে। উপনন্দ যেটা করেছিল, এমনকি সে যখন লক্ষেশ্বরের সঙ্গে তার ঝামেলা হয়, তখন সে চেয়েছে আত্মবিক্রয় করেও অন্তত তার প্রভুর ঋণটা যেন শোধ হয়ে যায়। সে নিজেকে বিক্রি করেও দিতে চেয়েছে আর কি। তার জন্য
সে সন্ন্যাসীর শরণ নিয়েছে, সন্ন্যাসীকে বলেছে যে আপনি তো অনেক দেশ ঘুরেছেন, কে আমাকে কিনবে, আমাকে এরকম একটা ঠিকানা বলে দিন, কারণ এ দেশে কেউ তাকে কিনবে না, মানে এদেশে উপযুক্ত দাম দেবে না, হয় তাকে নিচু জাত বলে বা বয়স কম বলে। 1326 সালে বঙ্গাব্দে শান্তিনিকেতন পত্রে শান্তিনিকেতনে এই নাটকটার অভিনয় হয়, এবং এর কে উপলক্ষ করে যে ভিতরের কথাটি শান্তিনিকেতন পত্রে রবীন্দ্রনাথ লিখেছেন, সেইখানে তিনি বলছেন, কোট, শারদোৎসবের ছুটির মাঝখানে বসিয়া উপনন্দ তার প্রভুর ঋণ শোধ করিতেছে। রাজ সন্ন্যাসী এই প্রেম ঋণ পরিশোধের এই অক্লান্ত আত্মোৎসর্গের সৌন্দর্যটি দেখিতে পাইলেন। তার তখনই মনে হইল শারদোৎসবের মূল অর্থটি এই ঋণ শোধের সৌন্দর্য। অর্থাৎ শারদোৎসবের মূল বিষয়টা কি, মূল অর্থটা কি, এই ঋণ শোধ। শরতের এই যে নদী ভরিয়া উঠিল কুলে কুলে, এই যে ক্ষেত ভরিয়া উঠিল শস্যের ভারে, ইহার মধ্যে একটি ভাব আছে, সে এই প্রকৃতি আপনার ভিতরে যে অমৃত শক্তি পাইয়াছে, সেটাকে বাহিরে নানা রূপে নানা রসে শোধ করিয়া দিতেছে। সেই শোধ করাটাই প্রকাশ। প্রকাশ যেখানে সম্পূর্ণ হয়, সেইখানেই ভিতরের ঋণ বাহিরে ভালো করিয়া শোধ করা হয়। সেই শোধের মধ্যেই সৌন্দর্য। তিনি নতুন শব্দবন্ধ ব্যবহার করলেন, প্রকৃতি তার ভিতরে অমৃত শক্তি পেয়েছে, সেই অমৃত শক্তি সে নানা রূপে রসে প্রকাশ করে চলেছে। তাহলে এই নাটকে সমান্তরাল দুটো ঋণ শোধের প্রসঙ্গ রয়েছে। একটা নাটকের প্লটের মধ্যে রয়েছে উপনন্দের ঋণ শোধ, আর আরেকটা হচ্ছে গিয়ে তাত্ত্বিক বিষয়, প্রকৃতির ঋণ শোধ। এর মধ্যে উপনন্দের ঋণ শোধটা দেখেই প্রকৃতির ভিতরে যে ঋণ শোধ চলছে, সেই তাৎপর্যটা সন্ন্যাসীর কাছে স্পষ্ট হয়েছিল। প্রকৃতি তার অন্তস্থ যে অমৃত শক্তি, রবীন্দ্রনাথের কথায়, যেটাকে আমরা সৃজন শক্তি বলতে পারি, নতুন কিছু তৈরি করার শক্তি, সৃজনী শক্তি, সেটা দিয়েই তো তার বাইরের রূপ বারবার বদলাচ্ছে, এক এক ঋতুতে এক এক সাজে সেজে উঠছে। এবং এটা তো একদিনে হচ্ছে না, তার ভেতরেও একটা কাজ দীর্ঘদিন ধরে চলছে, পরিবর্তন, খেলা দীর্ঘদিন ধরে চলছে, এবং এটা খুব সহজে চলছে না। এর জন্য তাকে ভেতর ভেতর কাজ করে চলতে হচ্ছে। এই যে নিভৃত সাধনা, নিভৃত সাধনার দ্বারা প্রকৃতির পূর্ণ হয়ে ওঠা, সেই রকমই উপনন্দ তার ঋণ শোধের মধ্য দিয়ে সে একজন ঠিকঠাক সুরসেনের উত্তরাধিকারী হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে। এই চাওয়াটা, আর প্রকৃতির মধ্যে যে অমৃত শক্তি আছে, সেই অমৃত শক্তিকে কাজে লাগিয়ে প্রকৃতি নিজেকে নতুন রূপে বারবার সাজিয়ে তুলছে, বেতসিনীকে জলে ভরে তুলছে, চাষের মাঠ ফসলে ভরিয়ে তুলছে বারবার। তাহলে এই যে মানে চিরন্তন যে সাধনা চলছে দুয়ের মধ্যে, এই দুটোই আসলে ঋণ শোধ। উপনন্দ স্পষ্টত ঋণ শোধ করছে, আর প্রকৃতি সে যা পেয়েছে তার নিজের মধ্যে, যে ক্ষমতা, যে সামর্থ্য, সেই সামর্থ্যকে প্রকাশ করার মধ্য দিয়ে, প্রকাশটা কি, এক এক ঋতুতে এক এক রকম, এই প্রকাশের মধ্য দিয়ে যেখানে প্রকাশ হচ্ছে না, সেইখানেই ঋণ শোধে ঢিলে পড়ে যাচ্ছে, সেইখানেই কুশ্রী, অসৌন্দর্য। যেখানে তা হচ্ছে সেইখানেই সুন্দর, সেইখানেই সমতা। এবং এই উপলব্ধিটা সন্ন্যাসী পেল উপনন্দকে দেখেই। ফলত এই নাটকে এই সমান্তরাল দুটো ঋণ শোধের প্রসঙ্গ আছে। যার কাছে এই ঋণ শোধের তাগিদ থাকবে, সে হাজারো দুঃখের সাধনাকে স্বীকার করে নেবে, লক্ষেশ্বর যেরকম নিয়েছে, কারণ সে জানে ঋণ মুক্তিতেই তার প্রকৃত ছুটি,
তার প্রকৃত ছুটি তখনই হবে যখন সে ঋণ মুক্ত হবে। মাথায় ঋণের বোঝা থাকলে তার ছুটি হবে না, সব ছুটি শূন্য মনে হবে। এবং এই সঙ্গে উল্লেখ্য যে এর মধ্যে কিন্তু রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনারও একটা সূত্র, একটা ইঙ্গিত পাওয়া যায়। কিরকম? প্রকৃতি থেকে অনিয়ন্ত্রিত গ্রহণ করলেই হবে না, তার মধ্যে একটা ভারসাম্য রাখতে হবে। এই ভারসাম্যের ইঙ্গিতটা, প্রকৃতিকে নিজের মতো রাখার যে ইঙ্গিতটা, এটাও কিন্তু এখানে স্পষ্ট। প্রকৃতি থেকে খালি নিয়েই যাব তা না, কোথা থেকেই খালি নিয়ে যাব হয় না। সমস্ত কিছুর মধ্যে দেয়ার নেয়ার পাল্লা দুদিকে সমান রাখতে হবে। দুদিকে সমান না রাখলে যে গ্যাপটা তৈরি হবে, সেই গ্যাপের মধ্যে থেকেই কুশ্রী প্রকাশ হবে, বিশ্রী প্রকাশ হবে। যদি সমান হয় তাহলেই সমতা থাকবে, সৌন্দর্য থাকবে। তাহলে এই যে তাত্ত্বিক প্রেক্ষিতটা, দুটো সমান্তরাল ঋণ শোধ, এটা কিন্তু শারদোৎসবে আমাদেরকে একটু মাটি খুঁড়ে বার করতে হয়। কারণ নামটা আমাদেরকে একটু অন্যদিকে প্রথমেই ঠেলে দিতে চায়। শারদোৎসব বললে উৎসবের দিকে আমাদের চোখটা আগে যায়। কিন্তু রবীন্দ্রনাথ তিনি নিজেই বললেন যে শারদোৎসবের মূল অর্থটি ওই ঋণ শোধেরই সৌন্দর্য। তাহলে শারদোৎসবের কেন্দ্রেই রয়েছে ঋণ শোধ। ফলে এই যে তার মধ্যে একটা অতৃপ্তি বলতে পারি এটাকে, যে এরকম একটা কেমন কেমন ভাব তৈরি হলো, সেটাই পরবর্তীকালে তাকে ঋণ শোধকে শারদোৎসব তৈরি করতে অনুপ্রাণিত করেছিল। সেই সূত্রেই শারদোৎসব নাটকটা একটা সময় ঋণ শোধ নাটকে রূপান্তরিত হলো।